ডেটা চচ্চড়ি। তো আমি এটা ইস্টবেঙ্গল নিয়ে একটা ছোট আলোচনা করব। তো আমি আমার আগের অডিওটাতেই কয়েক ঘন্টা আগে শেয়ার করেছি একটা অভিজ্ঞতা যে গতকাল ফ্লাইটে উঠেই একজন হঠাৎ করে বলল, আপনি কি ইউকে যাচ্ছেন বলে আমার প্যাসেজটাতে ঢুকলো। তারপর দেখা গেল ওটা শাহানা বাজপেয়ী, এবং ওর সাথে বেশ অনেকক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা হলো। তো একটা বিষয়ে বলা হয়নি যে কয়েক মাস আগেই শাহানা, আমি যে শহরে থাকি সেখানে একটা অনুষ্ঠান করে গেছে, এবং সেই অনুষ্ঠানটা করার পর আমি একটা আমার নিজস্ব ভঙ্গিতে একটা ছোট্ট একটা অনুষ্ঠান চলাকালীন একটা ভিডিও রেকর্ড করেছিলাম। করে কারোর সঙ্গে সেইভাবে শেয়ার করিনি, কেননা আমার কিছু কিছু গান ওর ভালো লেগেছিল, কিছু কিছু গানে একটু সমস্যা লেগেছিল। তাই ভাবছিলাম মেয়ে আবার জিজ্ঞেস না করে, দাদা তুমি আমার ওই গানের অনুষ্ঠানটা শুনেছো? তো এত এটা ওটা নিয়ে আলোচনা হচ্ছিল যে ও আর সেটা জিজ্ঞেস করেনি। তবে ডেটা চচ্চড়ি কেন বললাম, সেই বিষয়ে আসি। ডেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল কালকে শাহানার সাথে। তো আজকেও আমার ইস্টবেঙ্গল চ্যাট ফর্মে দেখলাম এক ইস্টবেঙ্গল ফ্যান বলছে এখন ডেটা ড্রিভেন যুগ, তাই বিষ্ণু শ্রেষ্ঠ। তা ডেটার ভিত্তিতেই আমি তাকে বললাম যে আপনি তো এই কারেন্ট মরশুম শুরুর মুখে বলেছিলেন যে ক্লেটনকে রাখা দারুণ একটা সিদ্ধান্ত, এবং বেশিরভাগ ইস্টবেঙ্গল ফ্যানই বলেছিল, এবং কোয়াদ্রাত স্বয়ং, যার নাকি একটা ডেটা প্রসেসিং না কী সব ডেটা অ্যানালিটিক্সের একটা কোম্পানিও আছে, যেটা একসময় কোয়াদ্রাত প্রমোট করার চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল মঞ্চটাকে ব্যবহার করে। তাই বললাম যে আপনি ভাই কোন ডেটার ভিত্তিতে বলেছিলেন, কোন ডেটা অ্যানালিসিস করে বলেছিলেন যে ক্লেটনকে রাখা দারুণ একটা ব্যাপার? তো তখন সে বলছে না, ডেটা লাইভ, এখন ডেটার ভিত্তিতে বলছি যে ক্লেটনকে রাখা ঠিক না, ক্লেটনকে তাড়িয়ে দেওয়া উচিত। আপনার এই যে রিয়াক্টিভ একটা রেসপন্স, সেই রেসপন্সে তো কোনো মূল্য নেই। আপনি পেশেন্ট মরে যাওয়ার পর বলছেন না, এর ভাইটাল স্ট্যাটিস্টিক্স বলছে মৃত। তাহলে আমি আপনার কাছে যাব কেন? বা আপনার ডেটার ভিত্তিতে আপনি যে একটা কনক্লুশন করছেন বা একটা যে প্রেডিকশন করছেন, সেটা তো কাজে দিচ্ছে না, সেটা বারবার ব্যর্থ হচ্ছে। তার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি যেভাবে ডেটা কালেক্ট করছেন, যেভাবে ডেটা প্রসেসিং করছেন, যেভাবে ডেটা থেকে আপনি একটা ফাইনাল কনক্লুশন টানছেন, একটা নির্যাস নিচ্ছেন, সেটাতে ভুল থাকছে, কোথাও একটা ভুল থাকছে, একাধিক ধাপে বা কোনো একটা ধাপে ভুল থাকছে, যার দরুন আপনি যখন বলছেন যে ক্লেটনকে রাখা ভালো সিদ্ধান্ত, সে আপনার বক্তব্যটাই একটা বেকার ফালতু বক্তব্য। তা আমি বললাম যে আপনি যে বলছেন, উনি আরও বলছেন বিষ্ণু সর্বশ্রেষ্ঠ প্লেয়ার এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে। আমি বললাম এইটা বলতে গেলে তো আপনি যদি ধরুন একটা কম্পারেটিভ অ্যানালিসিস, তাই তো আপনি যদি বলেন যে এই ছেলেটা ক্লাসে সর্বশ্রেষ্ঠ ছাত্র, তো আপনাকে নিশ্চয়ই একটা পরীক্ষার ভিত্তিতে বলতে হবে, এবং পরীক্ষা যদি হয় সেখানে সকলকে নিশ্চয়ই একই প্রশ্নপত্র দিতে হবে, তারপর আপনি ইভ্যালুয়েট করবেন। তা বিনো, নিতু, ইস্টবেঙ্গল ফ্যান, অস্কার, কোয়াদ্রাত, এরা যতটা সুযোগ দিয়েছে, যতটা ব্যাকিং করেছে বিষ্ণুকে, ততটা কি এরা বাকিদের করেছে? মহিতোষকে করেছে, সায়নকে করেছে, শ্যামলকে করেছে? করেনি। তেমন আপনি কিসের ভিত্তিতে বলছেন? এখানে তো একটা ইকুয়াল সুযোগই দেওয়া হয়নি সবাইকে। তখন সে বলছে না, সেটা কোচ জানে। তেমন কোচ যদি জানে, তাহলে আপনি কেন দাবি করছেন যে বিষ্ণু শ্রেষ্ঠ? তাহলে সেটা কোচকে বলতে বলুন। কেননা আপনাকে যখন পাল্টা প্রশ্ন করা হচ্ছে, আপনি একটা মঞ্চে দাঁড়িয়ে একটা দাবি করলেন, এবার লোকে তো আপনাকে পাল্টা প্রশ্ন করবে, যে আপনাকে তো তখন ডিফেন্ড করতে হবে, যেমন একটা থিসিস ডিফেন্ড করতে হয়। আপনি কিছু একটা দাবি করলেন, তো যখন আপনি থিসিসটা সাবমিট করবেন রিসার্চ ওয়ার্কের, তখন তো আপনাকে চ্যালেঞ্জ করবে। তখন যদি বলেন আমার বাবা জানে, আমার কাকা জানে, আমার গাইড জানে, আমি জানি না, তাহলে তো বলো তুমি একটা মিথ্যে কথা বলছো, তুমি একটা জোচ্চোর, লম্পট, তুমি ঠগ, 420। তুমি একটা দাবি করছো,
তা কিসের ভিত্তিতে দাবি করছো? সেই ভিত্তিটা তোমার বাবার কাছে রয়েছে, তোমার মায়ের কাছে রয়েছে, তোমার কাছে নেই, অথচ তুমি দাবি করছো। আপনি যদি ডেটার ভিত্তিতে এবার আসেন, না একটু হালকা বিষয়ে যাই, তো ডেটা নিয়ে শাহানার সাথে কালকে অনেক কথা হচ্ছিল, যে আমি বলছিলাম দেখুন, আপনি বলছিলাম, ও দাদা দাদা করে তুমি বলছিল। দেখুন, এই যে এখন এমন একটা যুগ এসছে, মানে ধরুন একটা গান বা একটা সিনেমা বেরিয়েছে, 100টা লোক তার রিভিউ কমেন্ট দিল, 98টা লোক হয়তো বললো বাহ দারুণ হয়েছে, 2টো লোক বললো বেকার হয়েছে। তো পাবলিক বলবে না 98খানা লোক, যেহেতু 98% লোক বলেছে ভালো, তাহলে নিশ্চয়ই সিনেমাটা ভালো। এবার এখানে গণতন্ত্র ফেল করছে, কেন কোয়ালিটি অফ রিভিউ কিন্তু এখানে কনসিডার করা হচ্ছে না। মানে যে 100 জন যে স্যাম্পেল রিভিউ দিচ্ছে, তাদের সবার কি ইকুয়াল ইন্টেলেক্ট, ইকুয়াল নলেজ রয়েছে? খুব সম্ভবত নয়। সেক্ষেত্রে আপনাকে নর্মালাইজ করতে হবে গোটা ব্যাপারটাকে। মানে 98টা ছাগল কি ভোট দিল, আর 2টো ধরুন জেনে শুনে কি ভোট দিল বা বক্তব্য পেশ করলো, সেটাকে আপনি ওইভাবে ইকুয়েট করতে পারেন না। আর যদি আপনি তাই করেন, তাহলে আপনার হিসেব সব গণ্ডগোল হয়ে যাবে, একের পর এক বস্তা পচা সিনেমা বেরোতে থাকবে। তো সানা জিজ্ঞেস করছিল তুমি কী কী সিনেমা দেখলে? আমি বললাম অনেকেই দেখলাম, খাদানও দেখেছি, চালচিত্রও দেখেছি, আবার ওই পুষ্পা 2ও দেখেছি। বলছে খাদান দেখেছি? আমি বললাম হ্যাঁ দেখেছি। তার কারণ আমি জাস্ট বোঝার চেষ্টা করছিলাম যে দেবের ফ্যানরা কীরকম আচরণ করে, দেব কী ধরনের সিনেমা বানায়, বা পুষ্পা 2র ফ্যানরা কীরকম আচরণ করে, বা পুষ্পা 2টা কী রয়েছে, মানে কেন সেটা পুষ্পা 1 এত জনপ্রিয় হলো, এটা বোঝার জন্য। তার কারণ হচ্ছে আপনি যে কোনো একটা বিষয় থেকে যদি কিছু একটা ইনফরমেশন পান, একটা ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, অনেক ক্ষেত্রে সেই ইনফরমেশনটা বা সেই নলেজটা কিন্তু আপনি অন্য কোনো একটা জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। তো সেই জন্যই করা, একটু বোঝার জন্য। তো আমি ওকে একটু বলছিলাম যে দেখো, এই যে তোমার পরিচিত সৃজিত বা আমাদের বাবুদা, সত্যজিৎ রায়ের ছেলের, এদের ফেলুদা আপনার দুবার দেখতে ভালো লাগবে না, অথচ ফেলুদার যে অরিজিনাল স্রষ্টা সত্যজিৎ রায়, তার ফেলুদা আপনি বারবার দেখতে পারেন এবং দেখতে পছন্দ করেন। কেন করেন? মানে কিছু তো একটা আছে। মানে এটা তো নয় যে সত্যজিৎ রায় করেছে বলে দেখেন, সত্যজিৎ রায় রচিত কাজে কিছু একটা আছে যেটা আপনাকে বারবার আকর্ষণ করছে। তোকে আমি বললাম যে কীভাবে ফ্রেমিং, কম্পোজিশন প্রয়োগ করতো সত্যজিৎ রায়, এবং কীভাবে ডাবল লেয়ারে মুভমেন্ট রাখতো, যেটা পুষ্পা 2তেও রেখেছে। এই বিভিন্ন বিষয়টা বলছিলাম। তারপরও ভাবতে ভাবতে একসময় মনে হয় দাদা, মানে তুমি ঠিকই বলেছো, এই ডাবল লেয়ারটা তো দেখা যায় না আজকালকার বাংলা সিনেমাতে। তো যাকে আমরা আবার ডেটায় চলে আসি, মানে ইস্টবেঙ্গল সংক্রান্ত ডেটায় চলে আসি। আপনি যদি মানে একদম আপনার ডেটার ভিত্তিতেই মানে আলোচনা করেন, তাহলে আমি যেটা বলেছি যে গতকাল ফার্স্ট হাফটা তো আমি এয়ারপোর্টে বসে ওই ফ্লাইটে ওঠার আগে দেখছিলাম ল্যাপটপে। তো আমি হিসেব রাখছিলাম যে যতবার বিষ্ণু বল পেয়েছে, হয় ব্যাক পাস দিয়েছে, নয় ও ড্রিবল করে এগোতে চেয়েছে, এবং যতবারও ড্রিবল করতে চেয়েছে, ড্রিবল বা নাটমেগ, ও ড্রিবল তো মূলত নাটমেগ নির্ভর, ও কিন্তু একবার ছাড়া প্রতিবার ফেল করেছে। তো আপনার স্ট্যাটিস্টিক্সে কেউ যদি একবার শুধু সাফল্য পায়, সেটাকে আপনি কি সফল বলবেন? মানে একটা ছেলে অঙ্ক পরীক্ষায় 10টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক পারলো, 9টা পারলো না, আপনি কি বলবেন অঙ্কে সফল? আচ্ছা, যেই ক্ষেত্রে ও সফল হয়েছে ড্রিবলিংয়ে, সেই ক্ষেত্রে ও ড্রিবল করার পর চূড়ান্ত বাজে একটা পাস দিল, তাহলে আপনি কি বলবেন ব্যাপারটাকে? আপনারই ডেটা ভিত্তিতে আমি বললাম। তো এই ডেটা ব্যাপারটা নিয়ে মানে আমাকে পেশাদারি ক্ষেত্রেও কাজ করতে হয়, অনেক ক্ষেত্রে লিটারেচার পড়তে হয়, বিভিন্ন ক্ষেত্রে সায়েন্টিফিক লিটারেচার পড়তে হয়। তো বিভিন্ন ওয়েবসাইট আছে, মানে রেকগনাইজড ওয়েবসাইট আছে যেখান থেকে লিটারেচার পাওয়া যায়। তো যখন সার্চ করি,
করার পর আমি দেখি কোন দেশ থেকে এই পেপারটা এসছে, মানে কারা লিখেছে, মানে ভারত থেকে কেউ লিখেছে না, কোরিয়া থেকে না, চায়না থেকে। কেননা একটা ধারণা আছে যে কোন দেশের লোক কীরকম কাজ করে। মূলত মানে এশিয়ার লোকরা মূলত 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 মানে 100% নয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠ বা বেশিরভাগ ক্ষেত্রেই যে কাজটা হয় তার মধ্যে মৌলিকতা কম থাকে, ওই টুকে দেওয়া ব্যাপারটা থাকে। তো সুতরাং আমি ধরুন একটা পাশ্চাত্যের একটা ভালো সংস্থা থেকে যদি কোনো একটা লিটারেচার মানে পাবলিশ হয়, সেটাকে আমি যতটা গুরুত্ব দিয়ে দেখব, হয়তো মানে গুজরাট থেকে বা ভারতের যে কোনো অংশ বা আপনার পাকিস্তান থেকে বা চায়না থেকে, কোরিয়া থেকে পাবলিশড একটা পেপারকে হয়তো আমি একটু কুইকলি স্ক্যান করবো, অতটা গুরুত্ব দিয়ে দেখব না। ওই যে মানে আপনাকে কিন্তু একটু বুদ্ধি দিয়ে ডেটাকে রিভিউ করতে হবে, নয়তো ওরকম হবে যে আপনি মানে ডেটার ভিত্তিতে বলবেন যে ক্লেটনকে রেখে দেওয়া দারুণ একটা সিদ্ধান্ত, তো 2 দিন বাদে বলবেন ক্লেটন তো একটা ছাগলকে তাড়িয়ে দেওয়া হোক। কিন্তু আমি দেখুন, আমি অতটা তলীয় অত মানে ডেটা কালেক্ট করিনি, জাস্ট মানে ওভারভিউ নিয়ে একটা ক্লেটনের খেলা, আরও অনেক ফ্যাক্টার্স আছে। আপনাকে শুধু ডেটা দিয়ে চলে তো আপনাকে বদলে দেবে চ্যাট জিপিটি, আপনার থেকে বেশি ডেটা হ্যান্ডেল করতে পারে চ্যাট জিপিটি বা যে কোনো সফটওয়্যার। মানুষের দরকারই লাগবে না, কোচেরও দরকার লাগবে না। মানে কালকে টিম সিলেকশন পুরোটাই ডেটা ড্রিভেন হয়ে যাবে। ফিটনেস, কার কি ফিটনেস স্ট্যাটাস সেটাও একটা ডেটা, কার কি এই মুহূর্তে ফ্যান্টাসি স্পোর্টসের স্ট্যাটিস্টিক্স সেটাও একটা ডেটা। সেই ডেটা দিয়ে একটা আজকের প্রেডিক্টেড স্টার্টিং 11 বেরিয়ে যাবে। তো কোচের তো কোনো দরকারই নেই জীবনে। তো এই ব্যাপারগুলো বলার ছিল যে ডেটা চচ্চড়ি, যেটা আমাদের জীবনে কিন্তু প্রতিটা ক্ষেত্রে একটা বিষের মতন এসে গেছে। দেখুন ডেটা আজকের দিনে দাঁড়িয়ে মানে ডেটা কালেকশনটা অনেক সহজ হয়ে গেছে ডিজিটাল যুগে, ডেটা স্টোরেজ সহজ হয়ে গেছে, ডেটা অ্যানালিসিস করার টুলস অনেক হাতে উপলব্ধ হয়েছে আমাদের। কিন্তু যে মগজটা এই ডেটাটাকে অ্যানালাইজ করবে, কীভাবে অ্যানালাইজ করবে, বা ডেটা কালেকশন সোর্স, অথেন্টিসিটি অফ ডেটা, অথেন্টিসিটি খুব ইম্পর্টেন্ট। আপনাকে মানে কোনটাকে এরা রেকর্ড করছে, কোন ইভেন্টটাকে এরা রেকর্ড করছে, কোন ইভেন্টটাকে এরা ইগনোর করছে, সে অনেক অনেক লুপ হোলস আছে। না তো সবাই তো মানে মানে শ্রেষ্ঠ প্লেয়ার তৈরি করতো, জীবনের প্রতিটা ক্ষেত্রে ডেটা দিয়ে সব হয়ে যেত। ডেটাটাকে ম্যানেজ করাটাও জানতে হবে প্রতিটা ক্ষেত্রে। যাকে এইটাই বলার ছিল ডেটা চচ্চড়ি নিয়ে, একটু ব্যাপারটা একটু ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল। কেননা এটা তো 1 লাইন 2 লাইন নয় যে আমি আমার টুইটার চ্যাট ফোরামে লিখে দেবো, সেখানে লিখেছি 2-3 লাইনে, কিন্তু ব্যাপারটা একটু বিস্তৃত ব্যাখ্যার প্রয়োজন ছিল। সকলে ভালো থাকবেন।